শাহ সেই সময়ে ভাবা যায় তিনি জন্ম নিয়েছেন 1971 সালে, সেই সেপ্টেম্বর মাসে, 19 সেপ্টেম্বর। এই বাঙালির সিনেমায় তিনি আসবেন বলে সেই 1971 সালে তার এই ধরাধামে আবির্ভাব হয় এবং তিনি সেই সেপ্টেম্বরেই, 6 সেপ্টেম্বরেই আত্মহত্যা করেন। সত্যি সত্যি বিস্ময় নিয়ে, গভীর আবেগ নিয়ে, হতাশা নিয়ে বাংলা চলচ্চিত্রে যেন একটি যবনিকাপাত হয়ে যায়। সালমান শাহ নেই, দর্শকরা ভাবতেই পারেন না যে সালমান শাহ বিহীন চলচ্চিত্র হতে পারে, সালমান শাহ বিহীন কীভাবে সিনেমা তারা দেখবেন। মজার ব্যাপার হচ্ছে, সালমান শাহ যত দিন পেরিয়েছে তার মৃত্যুর সময়সীমা, ততই যেন আঁকড়ে ধরেছে সবাই ভালোবাসায়। এ এক অবিচ্ছেদ্য বন্ধন। সালমানের জন্য সেই সময়ে অনেক ভক্ত মারা গিয়েছিলেন, তারাও সুইসাইড করেছিলেন এই কষ্টটা সহ্য না করতে পেরে। তরতাজা একজন যুবক যিনি একের পর এক ব্যবসা সফল ছবি দিচ্ছেন, চলচ্চিত্র দিচ্ছেন একটু অন্য রকম, উচ্ছলতায়, চঞ্চলতায়, একটা প্রেমময় উপস্থিতি, কখনো বিপ্লবী চরিত্রে, কখনো আদুরে ছেলে, কখনো একজন প্রেমিক পুরুষ। তিনি তার প্রেমের জন্য স্মৃতিভ্রষ্ট হয়েছেন, তাকে তখন গান গেয়ে শোনাচ্ছেন, তাকে চিকিৎসা করাচ্ছেন কাঞ্চি। সেই সিনেমাটা আপনাদের মনে আছে? তুমি আমার এমনই একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। তুমি বুকে অথই জল, তবু পিপাসাতে আছি, হয়ে ছলো ছল, হয়ে ছলো ছল। লা 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 লা, বিরহে মরুন, বিরহে মরুন। এই যে গানটি, যেটাতে নার্স রূপে কাঞ্চি তার সেবা করছেন, যেন তার স্মৃতি শক্তি ফিরে আসে, তিনি যেন নিজেকে ফিরে পান, সেই চেষ্টায় আমরণ মানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং এই পরিশ্রম করতে করতে ভালোবেসে ফেলেছেন। কিন্তু নেপথ্যে শাবনূর
যার জন্য এত কিছু, সেই চলচ্চিত্রে শাবনূরের জন্য, শাবনূরেরকে মিলনে যে প্রতিবন্ধক তার পরিবার, এবং সে কারণে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে তার মস্তিষ্কে স্মৃতিভ্রষ্ট হয়েছে। সেখানে শাবনূর দেখছেন যে তার প্রেমিক আরেকটি মেয়ের বাহুডোরে সে সময় কাটাচ্ছে, হোক সে স্মৃতিভ্রষ্ট, হোক সে রোগী, কিন্তু এই কষ্টটা একজন প্রেমিকার মনে অনেক বেশি দাগ কাটে, যার কারণে যেন হাহাকার করে ওঠে পুরো প্রেক্ষাগৃহ। এমনই অনেক চরিত্র করেছেন তিনি। তার প্রথম চলচ্চিত্র আমরা জানি কেয়ামত থেকে কেয়ামত, যেটি কেয়ামত থেকে কেয়ামত তক নাম দেয়া হয়েছিল হিন্দি চলচ্চিত্রের অনুকরণে, কিন্তু পরে সেটি দেখা গেল যে বাংলা শব্দের সাথে ঠিক যায় না, তখন সেটা কেয়ামত থেকে কেয়ামত নামে সেই সিনেমাটি আসলো, এবং তুমুল উৎসাহে, মনে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস বাংলা চলচ্চিত্রে দেখা গেল। যেন প্রেক্ষাগৃহে ভিড়, টিকিট পাওয়া যাচ্ছে না, মানে এত, এবং একটা ইয়াং ক্রেজ, যেটা হচ্ছে তরুণরা, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের ছেলেমেয়েরা এটি দারুণভাবে নিয়েছিল, এবং তারা যে একটি উৎসব মুখর পরিবেশে বারবার এই কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি দেখেছিল, এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে সেই যে হিন্দি চলচ্চিত্রের জুহি চাওলা এবং আমির খান যে অভিনয় করেছিলেন তাদের সাথে তুলনামূলক আলোচনা করতেন এবং গানগুলো গাইতেন। পাপা কহে বড়া নাম করেগা গানটি যখন আগুনের কণ্ঠে সালমান শাহর লিপে যেটা শুনলো, তখন যেন একটু অন্যরকম। আমরা তো সাধারণত তুলনামূলক আলোচনা বা তুলনামূলক চলচ্চিত্র দেখে আমাদের চলচ্চিত্রকে সবসময় প্রশ্নবিদ্ধ করি বা বলি যে তাদের মতো উপস্থাপন হয়নি হিন্দি বা উর্দু বা ইংরেজি ছবি যখন রিমেক হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে কেয়ামত থেকে কেয়ামত ছবিটি তুমুল উৎসাহ সহকারে সবার করতালি পেল এবং হৃদয় জুড়ে সালমান শাহর নাম লেখা হয়ে গেল। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, আর কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। নো রিয়েলি, আই মিন ইট। আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে, বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ আগামী দিনের ঠিকানা। অবশ্য সেদিন সালমান শাহ একটি অন্যরকম পাওয়া ছিল চলচ্চিত্র জীবনের এই প্রাপ্তি। তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি, একের পর এক তিনি যেন সেই মেসির মতো, রোনাল্ডোর মতো গোল পোস্টে একের পর এক কিক করেছেন এবং গোল দিয়েছেন। সেই চলচ্চিত্র, নানা স্বাদের চলচ্চিত্র যখন আমরা দেখি সালমান শাহ সেই আদুরে নাতি চরিত্রে তার দাদির কাছে তার পাওনা হিস্সা নিতে চায় এবং দাদির স্নেহ আদর পেতে চায়, তখন একটা দারুণ রসায়ন আমরা দেখি সেই চলচ্চিত্রে। মনে আছে গানটি, ও দাদি ও দাদি আমি তোমার দিওয়ানা, ও দাদি ও দাদি একটু আদর করো না। ও দাদি ও দাদি না, ও দাদি ও দাদি আমি তোমার দাদি ও
আদর করো না, তুমি মাথা ঠান্ডা করিয়া নাও আমায় ঘরে তুলি, মাথা ঠান্ডা করিয়া নাও আমায় ঘরে তুলিয়া। ও দাদি, ও দাদি, আমি তোমার দিওয়ানা। সেই যে মৌসুমীর ঝাড়ু নিয়ে তাকে ভয় দেখানো, তারপর এদিক ওদিক উকি মারা। মৌসুমীও তখন তরুণী ছিলেন, তারও সিনেমা জীবনে তখন শুরু, কিছুদিন আগেই শুরু হয়েছে, এবং এই জুটিটা মাত করে দিল আমাদের দর্শকদের। এবং সেই থেকে সেই পথ চলা সালমান শাহর যেন থেমে যায়নি। তার মৃত্যুর আগের রাত পর্যন্ত তিনি অভিনয়ে মাতোয়ারা ছিলেন, এবং অভিনয়ের জন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তাকে যদিও মনে হয় যে তিনি আবেগী, তিনি উন্নাসিক, এরকম হয়তো আমরা মনে করি অনেকেই, কিন্তু সালমান শাহর মতো নিবেদিত একজন অভিনেতা বাংলা চলচ্চিত্রে সত্যি দুর্লভ একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন তার অভিনয় কারিশমা দিয়ে। তিনি অতটা লম্বা নন, যেভাবে নায়কোচিত আমরা এতদিন ধরে পেয়েছি তেমন ঘরানার নন। তিনি একদম ডিফারেন্ট একটা লুকে, একটা ডিফারেন্ট মনে হতো যে আমাদের বাড়িরই কেউ, আমাদের কোনো কাজিন বা আমাদের কোনো বন্ধু কিংবা আমাদেরই ভাই। এমন তার চেহারার একটা মায়াবী আবেগ ছিল, যে আবেশে সবাই বিমোহিত হয়ে পড়ত। এবং তার অভিনয়টা খুব ন্যাচারালিস্টিক অভিনয় তিনি করতেন, যেটা মনে হতো যে তিনি কোনো এখানে সিনেমার সংলাপ বলছেন না, তিনি যেন তার মধ্যে মিলেমিশে গেছেন। এই মিলেমিশে যাওয়াটা অনেক বড় অভিনেতার লক্ষণ আমরা জানি, এবং এই মিলেমিশে যাওয়াটা, নিজেকে উজাড় করে দিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করার যে কারিশমা, সেটি সালমান শাহ আমাদেরকে দেখিয়েছেন অত্যন্ত মুনশিয়ানার সাথে। এবং তিনি বলা যায় জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন। জীবনে প্রথম তিনি ভালোবেসেছেন সেই সামিরাকে, তার পরিবার মেনে নিতে চায়নি, কিন্তু তিনি অনড় ছিলেন, তার ভালোবাসার এই ডেডিকেশনে তিনি উত্তীর্ণ হয়েছেন। এবং সেখানে কিন্তু তিনি তার এই যাকে তিনি ভালোবাসেন তাকে বিয়ের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন, এবং সামিরাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বিধিবাম হয়তো তার ভাগ্যদ্রষ্টা অন্যভাবে লিখেছেন, যে কারণেই হোক তিনি সেখানে আর স্থায়ী হতে হয়তো পারেননি, কিংবা পেরেছিলেন আমরা সেটা হয়তো জানি না অনেকেই, কিন্তু তিনি তো ছিলেন, সামিরার সাথেই ছিলেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। এবং সামিরার যখন নানা সাক্ষাৎকার দেখি, তখন তিনি বলেছেন যে তারা একসঙ্গে গান শুনেছেন, তারা একসঙ্গে কথা বলেছেন, তারা অনেক সময় কাটিয়েছেন সেই রাতে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পরদিন ভোরে কেন এই ঘটনাটা ঘটে গেল, সেটা আসলে যুগের পর যুগ হয়তো আমাদেরকে ভাবিত করবে, এবং আমাদেরকে একটি শেলের মতো বুকে বিঁধবে বেদনার। সহশিল্পী পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, তারপরে কিন্তু প্রতিটা ছবি সেখানে হিট হয়েছে। এটা সালমান শাহরই কারিশমা। ভালো জানি, এক কাজ করুন, এক্ষুনি আমার একটা ছবি তুলে ফেলুন, দেখি কেমন আসে। কাজা, তাই অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতে হয়। রাইট, ভালো কিছু পেতে হলে অনেক সময় লাকের উপর ডিপেন্ড করতেই হয়।
আর লাকিলি আপনি একটা ভালো কাজ মানে আমি বলতে চাইছি ছবি তোলার লোকেশন আর সময় আপনি ঠিকই বাছাই করেছেন। জানেন তো গোধূলি আলোতে সুন্দরকে আরো বেশি সুন্দর দেখায়। বলা যায় নায়িকা তো থাকবেনই, কারণ শাবনূর রূপে গুণে ছিলেন অনন্যা, এবং তিনি নৃত্যশিল্পী, প্রচণ্ড ভালো নাচতেন, এটা সামিরাই বলেছে। এবং তার সব মিলিয়ে একটা নায়িকাচিত অ্যাপিয়ারেন্স সালমান শাহর জন্য অনেক বড় পজিটিভ একটা বিষয়। তারপর যেটা মৌসুমি কিন্তু অনেক ফটোজেনিক এবং তুখোর একজন অভিনেত্রী, যাকে আমরা সালমান শাহর সাথে দেখি যে একেবারে জড়ি কামাল কেয়া। তো আসলে সালমান শাহর কথা বললে শেষ করা যাবে না। তিনি অল্প সময়ে আমাদেরকে বিমুগ্ধতা দিয়েছেন, অল্প সময়ে আমাদেরকে সেই সুপার ডুপার আনন্দে নিমজ্জিত করে দেখিয়েছেন যে চলচ্চিত্র কেমন হতে হয়, এদেশের দর্শক কেমন চলচ্চিত্র গ্রহণ করেন, সেটাও তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। তো অকাল মৃত ক্ষণজন্মা সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার চলচ্চিত্র যেন আমাদের মনে আজীবন এমন করে আনন্দ সুধা বিতরণ করে সেই প্রত্যাশা করছি। শুভেচ্ছা।